গাইডলাইন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই এবং এই গাইডলাইন অনুষ্ঠান বা এই ট্যারো কার্ডের স্পেশাল অনুষ্ঠানে আজকে মারাত্মক কিছু প্রশ্ন নিয়ে হাজির হব। কারণ দেখুন, বাস্তবে কি আপনার জীবনে কি আছে সেটা তো আপনি শুনে নিলেন, কিন্তু একটা সার্বিক ক্ষেত্রে মানে সর্বসাধারণের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, যেমন ধরুন করোনার সময় কোন জ্যোতিষী বলতে পেরেছিল যে অমুক রাশির লোকেরাই বেশি মরবে? তা তো হয়নি। সুতরাং সেই রিস্কেও কেউ যায়নি, কারণ সার্বিক ক্ষেত্রটা একটা কমন আইডেন্টিটি তৈরি করে, যেটা থেকে এত নিখুঁতভাবে উত্তর পাওয়া মানে এখনও পর্যন্ত এই অ্যাস্ট্রো সায়েন্স বার করতে পারেনি। যতটুকু যা বার করেছে সেটা খানিকটা সুবিধার্থে, মানে যতটুকু পারা যায়। ধরুন একটা জায়গায় ভূমিকম্প হলো, সেখানকার বা আকাশ ভেঙে পড়লো, সব লোক মারা গেল। এবার আকাশ ভেঙে পড়বে তার একটা হিন্টস হয়তো তিনি দিতে পারবেন যে এরকম একটা টাইম খারাপ আসছে, সাবধান হন। কিন্তু কোন কোন রাশি তাতে এফেক্টেড হবে এই কথাটা তিনি বলতে পারবেন না, তার কারণ সব রকম রাশির লোক তো সেখানে মিশ্রিত হয়ে রয়েছে। সুতরাং এই মিশ্রিতর অংশটাকে বিস্তৃত করতে চাই শ্রীময়ীর সঙ্গে আজকের অনুষ্ঠানে। ওয়েলকাম। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা কিছুদিন ধরে আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতেই আমরা একেবারে মানে টু দি পয়েন্ট ব্যক্তিগত ছেড়ে আমরা একটুখানি মানে এটা ব্যক্তিগত বটে, হ্যাঁ ব্যক্তিগত তো অবশ্যই, মানে আউটার সারফেসে যাচ্ছি। জুন প্লেন ক্র্যাশ কথার কথা আমি সেগুলো সব আলাদা করে আপনার কাছ থেকে শুনবো। আমার কথাটা হচ্ছে খুব ক্লিয়ার যে প্লেন ক্র্যাশের মধ্যে 241 জন মারা গেছে, ওই লোকটা বেঁচে গেছে। একদম ঠিক আছে। তো আপনি নিউমারোলজিক্যালি বলেন, একদম নিউমারোলজিক্যালি হচ্ছে গিয়ে 1 11 এতে বসেছিল 1 আর এ মানে হচ্ছে 1, তাহলে মানে 3। হ্যাঁ, সিট নাম্বারটা টোটালিটি হচ্ছে 3 হচ্ছে কার সংখ্যা? বৃহস্পতির নাম্বার, বৃহস্পতির সংখ্যা, বৃহস্পতি তাকে বাঁচিয়ে দিয়েছে এবং মাস্টার নাম্বার 11। হ্যাঁ, মাস্টার নাম্বার 11 কে বলা হয়। সুতরাং মাস্টার নাম্বার 11 তার বাঁচার পেছনে দায়ী। হচ্ছে যে ভাই এটা তেমন একটা ঘটনা ঘটেছে, তেমন ওই 241 জনের মধ্যে তো সব রাশির লোক ছিল, এটা কেন হলো? হ্যাঁ, ফার্স্টে যেটা একটা ধরুন, এই যে আমরা তার আগে আলোচনা করে গেছিলাম যে সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু, হ্যাঁ, তো এবং মঘাতে মঙ্গল, উত্তর ফাল্গুনিতে কেতু, এইটা একটা সাংঘাতিক কম্বিনেশন, একটা ডেডলি কম্বিনেশন। তো এটার ফলে ব্যাপক লাইফ থ্রেট হতে পারে। আমি আর একটা উদাহরণে আসবো, পুনের ব্রিজ ভাঙাতেও, হ্যাঁ ওটাও বলে গেছি। কে জানতো? কারণ আমি আপনাকে বলি, আমি কাউকে ছোট বড় করছি না, মহারাষ্ট্র গভর্নমেন্ট চিরকালই অত্যন্ত সিনসিয়ার ওয়ার্ক করে এবং সারা ভারতের মধ্যে সবসময় দেখা গেছে যে মহারাষ্ট্র গভর্নমেন্টের কাজের ধারা সবচাইতে ভালো। হ্যাঁ, মহারাষ্ট্র গভর্নমেন্ট, আন্ধ্রা গভর্নমেন্ট, এগুলো খুব শক্তপোক্ত গভর্নমেন্ট। তো এই যে জায়গাটা দুটো হলো। 3 নম্বরটা আগুন জ্বলে গেল আপনার ইয়েতে, এই খিদিরপুরে। হ্যাঁ, 3 নম্বরটা আমি যেটা বলবো সেটার সাথে আপনার যে 1200-1300 গেছে, তারা তো সুনির্দিষ্ট কোনো রাশি না, তাদের মধ্যে মুসলিম বেশি, কিন্তু তাদেরও তো রাশি লগ্ন আছে বাবা। এর মধ্যে জাতি, ধর্ম, রাজনীতি আমি প্রসন্দা মানে বলি যে এগুলোকে আমার কাছে যারা আসেন বা আমার সাথে যাদের ওঠা বসা, যে মাথাতেই রাখবেন না। মানুষ মনুষ্যত্বের জন্যই শ্রেষ্ঠ। তো জোডিয়াক আমাদের ওপর প্রভাব ফেলে, হ্যাঁ, জন্মকুণ্ডলী, জোডিয়াক, নক্ষত্রের ট্রানজিট, এগুলো আমাদের উপর প্রভাব ফেলে। তো সিংহে মঙ্গল কেতুর ট্রানজিট বড়ই আমাদের উপর কুপ্রভাব ফেলেছে এবং এখনো কিছুদিন থাকবে। 12 জুন তারিখটা আপনি একটু ক্যালকুলেট করুন প্রসন্দা, মানে আপনি 2 1 3, হ্যাঁ 6 3 9 10 10 আর 5 2 7, 10 আর 7 17, 7 আর 1 8, 18, মানে 8 আর 1 9। হ্যাঁ, সিঙ্গেল নাম্বারে কনভার্ট করতে হয় নিউমারোলজিতে, এতদিন সবাই জেনে গেছেন। তো সুতরাং সংখ্যাটাও 9, মঙ্গলের বছর 9 হলো ডিজাস্টার। ওই দিন আরেকটা আহমেদাবাদ মানে ঘটনার শোক প্রকাশ যিনি করেছিলেন, একজন শিল্পপতি এবং আরবপতি, তিনি একটি মৌমাছির আক্রমণে মারা গেলেন। হ্যাঁ, তাকে মানে সঞ্জয় কাপুর আরবপতি এবং একজন মানে আমাদের দেশের প্রথিতযশা একজন শিল্পপতি যিনি আমেরিকান সিটিজেনও, হ্যাঁ, তাকে করিশ্মা কাপুরের এক্স হাজব্যান্ড বলে ভারতীয়রা জানতে এবং ভাবতে ভালোবাসেন। কিন্তু তার প্রতিষ্ঠিত সোনা কমস্টার যে কোম্পানিটি, যে তিনি যেটা সিইও ছিলেন, সেটা
আমেরিকা সহ মানে সার্বিয়া, চায়না আরও সব নানা দেশে কিন্তু বিস্তৃত ছিল, এবং প্রপার্টি পরিমাণ কোম্পানির 4000 বিলিয়ন US ডলার। ভাবা যায় কি মারাত্মক, কি মারাত্মক। হ্যাঁ, তাকে আমরা করিশ্মা কাপুরের এক্স হাজব্যান্ড বলে একটা ছোট গণ্ডিতে ভেবে নিয়েছি। হ্যাঁ, তিনি কেন মারাটা গেলেন, যে তিনি হাট্টা কাট্টা যথেষ্ট স্বাস্থ্যবান একজন পুরুষ, কারণ পোলো খেলাটা প্রসুদ্ধা শুধু যে উচ্চবিত্তের খেলা তাই তো নয়, প্রচণ্ড ফিজিক্যাল ফিটনেস থাকে। সেই ভদ্রলোক, আমি খুব ঘনিষ্ঠ সূত্রে শুনেছি, সূত্রগুলো তো বলতে পারি না, তিনি বলতেন হাট গেট অ্যাসাইড। হ্যাঁ, এইভাবেই তিনি এগিয়ে গেছেন জীবনের সব বাধা দূর করে। তার তিনটি ম্যারেজ, হ্যাঁ, তো সেক্ষেত্রেও তার মঙ্গলটা প্রবলেমের ছিল, যে কারণে তার বিবাহ রিলেটেড ব্যাপারে ডিসপিউট ছিল। করিশ্মা কাপুর তার দ্বিতীয় স্ত্রী ছিলেন, সেখানেও বিয়ে টেকেনি। 3 নম্বর বিয়েতে কিছুদিন যাব তিনি হয়তো একটু সুখে ছিলেন। গন্ডগোলটা সাধলো কেতু, এবং কেতুটা যা জিনিস প্রসুন্দা, এটা সেই বলে না মানে সাইলেন্ট কিলার। পোলো খেলছেন ঘোড়ার উপর যে ভদ্রলোক, তিনি তার গলায় একটি আচমকা মৌমাছি, এই তো রিপোর্টে এখন এসছে, এটা হচ্ছে মৌমাছির হুল, এবং এই 53 বছরের একজন, মানে তার যা ফিজিক, তাকে ওই 53 বছরের তরুণী বলতে হয়। তো তিনি মানে হসপিটাল অবধি যাওয়ার সময় হলো না। আমাদের ইন্ডিয়া না, যে আমরা বলবো এই শিক্ষা ব্যবস্থায়, এই চিকিৎসা ব্যবস্থায় লন্ডনও তাকে বাঁচাতে পারলো না। তো এই যে, এবং এই দংশনে মৃত্যু, এটা কিন্তু নিচস্থ কেতুর কিন্তু প্রভাব। তার মানে আমরা যেটা তার ইয়ে থেকে জানি, আমার কাছে যতটুকু রয়েছে উইকিপিডিয়া অনুসারে, ইনি তো আমার পার্সোনাল ক্লায়েন্ট নন, তো সুতরাং 15 বা 17ই সেপ্টেম্বর, এটা নিয়েও কনফিউশন আছে, 1965। এবং এনার যে হরোস্কোপ যেটা করা হয়েছে সেটা বেলা 12টা ধরে করা আছে, কারণ সঠিক জন্ম সময়টা জানা নেই। তো এখানে হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির, বৈদিক অ্যাস্ট্রোলজির সীমাবদ্ধতা, যে তার সঠিক রাশিটা কী ছিল সেই সময়, তার উপর নক্ষত্রটা কী চলছিল, সেটা পুরোটা কিন্তু মানে 100% বলা যাচ্ছে না। তবে ধরে নেওয়া হচ্ছে তিনি সিংহ বা কন্যা রাশির মধ্যে একটার কিছু ছিলেন, এবং নিচস্থ কেতুর তিনি শিকার হয়েছিলেন, একই সাথে খারাপ মঙ্গল। তো যেটা মিলে একজন কিন্তু সম্ভাবনাময় শিল্পপতি, যে ফোর্বস ম্যাগাজিন যাকে মানে শুধু আমাদের দেশের মধ্যে বা এশিয়ার মধ্যে না, বলছে পুরো দুনিয়াটার মধ্যে 2700 নম্বর, 2700 নাম্বার 9, আপনি এখানেও খেয়াল করুন, 729, হ্যাঁ 729, এইখানে যার অবস্থান ছিল, তিনি 5 মিনিটসে তার গল্পটা দা এন্ড হয়ে গেল। তো দিস ইজ মঙ্গল অ্যান্ড দিস ইজ কেতু। এই ট্রানজিটটা এখনও আছে, আমি কতদিন অবধি থাকবে এটা এখনও কিছুদিন আছে, মাস দেড়েকের কুপ্রভাবটা থাকবে। ওই জন্যই ভয়টা লাগে যে অ্যাক্সিডেন্ট বোধহয় এখানেই শেষ নয়। তো আমি মানে একদম ইয়াংস্টার্সদের বলছি, আমি করজোড়ে বলে যাচ্ছি, আজকে আবার বলে যাচ্ছি, তোমরা বাইক চালালে সাবধানে বাবা চালিও, এবং যারা সেলফ ড্রাইভ করেন, এবং সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষজন আছেন, সাথে কন্যারাও অনেকটা এফেক্টেড। তো সেক্ষেত্রেও বলবো যে হুট করে কোনো ডিসিশন নেবেন না, সেটা বিজনেস ডিসিশন হোক, লাইফের পার্টনার সিলেকশন হোক, কোনোভাবে এই জায়গাটা, এবং যারা সেলফ ড্রাইভ করেন একটু দয়া করে মাস দেড়েক বিরত থাকবেন, এটুকুই শুধু আমরা এক্ষেত্রে বলবো। আচ্ছা প্রসুন্দা, আমাদের প্রসঙ্গক্রমে আমাদের না, আপনি যেটা বলছেন, যেটা খুব মারাত্মক ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে ব্যাড ফেজটা মানে তাহলে মানে ধারাবাহিকভাবে আজকেও চলবে, কালকেও চলবে, পরশুও চলবে। এবার যেখানে যেখানে ইনসিডেন্ট হবে, যেমন ইরানের তেলের খনি উড়িয়ে দেওয়া হলো, তার খোমাইনিকে এখন খুঁজে বানানো হচ্ছে, মেরে দেবে। মাস দেড়েক এই ফেজটা থাকবে, শুরু হয়েছে মাস দেড়েক, তারপর আস্তে 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 মানে সেই বলে না, সুসময়ও যেমন থাকে না, রাখা যায় না, দুঃসময়ও স্টে করানো যায় না। তো সুতরাং সেই জায়গাটা একটা জিনিস আমি বলবো যে আমাদের সেই হিসেবে যে সকলের, না ধরুন আজকে আমরা যখন অনুষ্ঠান করছি সেই সময়টা ইলেকশন চলছে, হ্যাঁ, যদি আপনাকে ঘুরিয়ে বলি যে সেখানে গন্ডগোল হোক বা যাই হোক, কে উইন করতে পারে, মানে আমি কোনো পার্টির নাম আপনাকে বলতে হবে, হ্যাঁ, আপনি কি মনে করেন যে সেখানেও একটা গন্ডগোল হবে অর সামথিং এলস? দেখুন, গন্ডগোল তো সব জায়গায় হচ্ছে, গন্ডগোলের ফেজটা এখন চলছে প্রসুন্দা, এবং বৃহস্পতি এই সময় আমার রাজ্যেই হচ্ছে, হ্যাঁ অস্তমিত,
সুতরাং যে একদম রুলিংয়ের জায়গাটা যে একদম খুব সাংঘাতিকভাবে থাকবে সেটা না, কারণ বৃহস্পতি একটু ডাউন, বৃহস্পতি রুলিং জায়গাটাকে ইন্ডিকেট করে। সো 60-40 থেকে বলা হতো রুলারই জিতবে। 55, ইয়েস 55 and 45, কিন্তু it would be but you have already told in favor of না you have already mentioned in favor of the ruling party. Okay, absolutely. সেটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে some time of the next week, কারণ নেক্সট উইকে উনি হয়তো থাকবেন না, উনি তো তারপরে সপ্তাহে আমি লাইভে আসব, প্রোগ্রাম অবশ্যই থাকবে, রেকর্ডেড প্রোগ্রাম। ফলে একটা মারাত্মক ভবিষ্যৎবাণী করে গেছেন। লেট আস সি একটা উইথ এ টেলিফোন। হ্যালো হ্যাঁ বলুন। আমার নাম বিশ্বজিৎ ঘোষ, আমি নিজের ব্যাপারে। জোরে বলুন, জোরে কথা বলুন। আমার নাম বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ ঘোষ, হ্যাঁ আমি নিজের ব্যাপারেই জানবো। আমার ডেট অফ বার্থ হলো 18/09/2003। 18 সেপ্টেম্বর, হ্যাঁ 2003। 2003 তাই তো? হ্যাঁ 2003। আচ্ছা ভাই 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলবেন। 9। আর আপনার প্রিয় রং? রেড। ওকে, এবার কোশ্চেনটা বলুন, কি জানতে চান? আমি ক্যারিয়ার নিয়ে জানতে। কি ক্যারিয়ার বলতে গেলে সবসময় বলবেন যে আপনি কতদূর কি পড়াশোনা করেছেন, কি বৃত্তান্ত। এখন কি করা হচ্ছে ভাই? আমার বিটেক কমপ্লিট হলো এবছর পাস আউট। বিটেক কমপ্লিট হলো, কোথা থেকে করলেন? মানে বর্ধমান থেকে করলেন। সাবজেক্ট ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন। আচ্ছা, এই তো ভালো প্রশ্ন, আপনার মনের মতন প্রশ্ন, আপনি উত্তর দিন। আচ্ছা, তো এক্ষেত্রে আমি বলবো বিশ্বজিৎ নাম তো? হ্যাঁ বিশ্বজিৎ, একটু মানে চাকরি বাকরি পাওয়ার জন্য ভাই একটু অপেক্ষা করতে হবে, মানে মনের মতো। তার আগে স্টপ গ্যাপ 2-1টা হতে পারে, কিন্তু মনের মতো চাকরি যেটা আছে। এবং একটু শুধু জিনিসটা বলবো, এক্ষেত্রে গুরু অর্থাৎ বৃহস্পতিকেও কিন্তু ভাই একটা, আপনি দেখুন হ্যাংম্যান রিভার্স রয়েছে, অর্থাৎ আপনি যতটা আপনার যোগ্যতা বা যতটা আপনার এক্সপেকটেশন, সেই অনুযায়ী ফলাফল কি এতদিন হয়েছে? আর ইউ স্যাটিসফাইড উইথ ইওর ক্যারিয়ার? না তো সুতরাং আপনি কি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছেন না গভর্নমেন্টের? হ্যাঁ প্রাইভেটে পড়েছেন মানে দে হ্যাভ পেইড আ লট। হ্যাঁ পেইড আ লট, কিন্তু মানে সাকসেস রেট সেভাবে ধরা দেয়নি, এবং সেই কারণে ডিপ্রেশনও কিছুটা রয়েছে। তো বিশ্বজিৎ, যেটা হচ্ছে যে বৃহস্পতির জায়গাটা অর্থাৎ গুরুর জায়গাটাকে একটু বুস্ট আপ করার দরকার, এবং কিছুটা ইভেলাই ইত্যাদি জায়গাটা আপনার রাস্তাটাকে ব্লক করেছে, সাকসেসের রাস্তা। এই দুটো যদি আপনি একটুখানি ঠিকঠাক করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি এন্ড অফ দিস ইয়ার অর্থাৎ ওই মানে নভেম্বর লাস্ট টু ধরুন মোটামুটি এপ্রিল 2026 এর মধ্যে একটা জব কিন্তু আপনার বেটার জব লেগে যাবে। চলুন, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরে ফোন নেব আবার, কিন্তু তার আগে আপনার কাছে যেটা বলার, যে এই যে অম্বুবাচী, হ্যাঁ সেই অম্বুবাচীতে আপনি কত তারিখে সেটা পড়ছে? এটা পড়ছে হচ্ছে 22 তারিখ থেকে, অর্থাৎ সামনের রবিবার থেকে, এবং মোটামুটি এটা 26 তারিখ ভোরবেলা পর্যন্ত। আপনি তো এতদিন থাকবেন না, আপনি তো বোধহয় রোববার আর সোমবার বা না, আমি এবারটা আমি থাকবো, পুরোটাই থাকবেন? এবার আমি থাকবো, এবং আমরা ব্যাক করতে করতে পরে শনিবার। আচ্ছা, পরে শনিবার। তাহলে অম্বুবাচীর মানে ওইখানটার আশেপাশেও কয়েকটা জায়গায় আমার আপনি তো যাবেন। হ্যাঁ, আমার একটু যাওয়ার আছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, সেক্ষেত্রে যারা পুজো দিতে ইচ্ছুক, বিগত দিনগুলোর মতন, যেমন বোম্বেতে হয়েছিল, যেমন কিনা ইয়েতে হয়েছিল ওই অন্ধ্রপ্রদেশ তিরুপতিতে হয়েছিল, তো আপনার তো মানে বড় বড় জায়গাতেই আপনি যান, ছোট বড় মানে যেখানে আমি মনে করি যে আমার মানে ভক্তিটা যেখানে মানে জাগ্রত অবস্থায় আমি যেখানে পাই, আমি সেখানে যাই। সেটা পরিচিত জায়গাতে যাই। অনেকেই পুজো দিয়েছেন, আপনার প্রসাদ আমরা খেয়েছি, এবং সেগুলো যে ভারী সুস্বাদু। বেনারসে গিয়েছিলেন, যে বেনারসের বিখ্যাত প্যাড়া খেয়েছি আপনার কাছ থেকে। প্যাড়া খেয়েছেন, রাজারাপ্পার প্যাড়া খেয়েছেন, ওগুলো সবই হয়ে গেছে। সুতরাং এটা খুব বাস্তব সত্য যে আপনি সেসব জায়গায় গিয়ে খুব ভক্তিভরে পুজো দিচ্ছেন। আপনি ব্রাহ্মণ কন্যা, নিজেই পুজো করতে পারেন, সুতরাং এই পজিটিভিটিগুলো আপনার মধ্যে রয়েছে। হ্যাঁ, এবারে কথাটা হচ্ছে, এবার আপনার ওখানে প্রোগ্রামটা একটু ছোট করে। প্রোগ্রামটা যেটা হচ্ছে যেটা আছে আমি শনিবার বেরিয়ে যাব। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি নেহা দত্ত বলছি। আচ্ছা, কে বলছেন? আমি আমার ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাই। কি নামটা কি বললেন? নেহা দত্ত। হেনা দত্ত। আচ্ছা, নেহা দত্ত। ডেট অফ বার্থটা বলুন।
30/5/2001 30 সকাল ও 11টা নেহা থেকে। দত্ত 30/5 5/2001। হ্যাঁ আচ্ছা, নেহা 1 থেকে 9-এর মধ্যে একটা নাম্বার কেমন বলুন। 6 6। এখানে আচ্ছা, 2। আপনার প্রিয় রং? হলুদ। হলুদ। এবার কেরিয়ার তো বলছেন, এই মুহূর্তে কি করা হচ্ছে নেহা? এই মুহূর্তে এখন এই তো জবের চেষ্টা করছি। পড়াশোনা কতদূর করেছেন? কোন স্ট্রিমে? পড়াশোনা এমএ কমপ্লিট করেছে বাংলা নিয়ে অনার্স করে। Okay. আচ্ছা। মানে করে দিতে ইয়েতেই complete আসতে করেছি। চান তো, টিচিং এই আসতে চান তো? হ্যাঁ। টিচিং এই আসতে চেষ্টা কোথায় করছেন, শুধু সরকারি চাকরি নাকি বেসরকারিতেও চেষ্টা করছেন? না, আরেকটাতে চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি একটু গান নিয়ে এগোতে চাই। হ্যাঁ, এইটাতে আপনার রীতিমতো সাকসেস রয়েছে নেহা। দ্য ওয়ার্ল্ড ইজ হিয়ার। কি গান করেন ভাই? আমি ক্লাসিক্যাল, আধুনিক সেরকম কোনো ব্যাপার নেই, মানে সব ধরনের গানই করি। আচ্ছা, শ্রীময়ী জানাচ্ছেন গানে আপনার কিন্তু সাকসেস একেবারে প্রথম কথাটাই হচ্ছে গিয়ে শ্রীময়ীর হ্যাঁ। গানটা ধরলে আপনি কিন্তু সাকসেস পাবেনই। এবার কর্মক্ষেত্র এবং এখানে যে 3 অফ পেন্টিকালস রয়েছে, যেটা হচ্ছে কি ধরুন ক্রিয়েটিভ সেক্টরে এটা কিন্তু সাফল্য ইন্ডিকেট করে। পাশাপাশি নেহা আপনি একটু ফোকটার উপরে কনসেন্ট্রেট করুন, এখান থেকে আপনি কিন্তু অনেক বড় সাকসেস পাবেন। বাহ, ভালো বলছেন। ঠিক আছে তো, এবং মানে মিডিয়া রিলেটেড জায়গাতে আপনার ভালো কিন্তু নামডাক হওয়ার জায়গাটা হচ্ছে শুধু মানে যেটা হচ্ছে ভেনাস আমাদের, যেটা মিডিয়া এবং মানে কলাবিদ্যা, যেটা হচ্ছে কালচারাল জায়গাটাকে হ্যাঁ। যেটা মানে এনহ্যান্স করে, সেইটাকে আপনি আর একটু ভাই বুস্ট আপ করুন। এবং সিক্রেট এনিমিজ এইখানটা একটুখানি রয়ে গেছে, তো সেই জায়গাটাকেও একটুখানি মানে সেই বলে না, অভিনয় থেকে একটু ডাক আসছে। হ্যাঁ, হ্যাঁ, অভিনয় থেকে একটু ডাক আসছে। ওটা কিছুটা যাবে, হ্যাঁ, কিন্তু আপনার মেইন জায়গাটা আপনার গান। হ্যাঁ মেইন জায়গাটা আপনার এবং মেইন সাফল্যটা কিন্তু গান থেকে আসবে। জীবনে উপার্জন আপনি প্রচুর করবেন। অভিনয়টা একটা টেম্পোরারি ফেজ পর্যন্ত থাকবে, ঠিক আছে, কিন্তু গানটাতে আপনি মেইনলি ফোকাস করুন। এখান থেকে আপনার কিন্তু মানে ইভেন মানে রাজ্য অতিক্রম করে ন্যাশনাল লেভেলেও কিন্তু সেক্ষেত্রেও আপনার রয়েছে। শুধু ভেনাসটাকে একটু বুস্ট আপ দিন এবং সিক্রেট এনিমিসটাকে একটু আগে থাকতেই ব্যাপারটাকে একটু ব্লক করে রাখুন। মানে বুদ্ধিমান লোকেরা যেটা করে থাকেন আর কি। ভালো থাকবেন, বেস্ট অফ লাক টু ইউ। আপনি একটু বলুন। হ্যাঁ, অম্বুবাচীর যেটা আপনি বললেন যাবো তো ওখানে নিশ্চয়ই, এবং অম্বুবাচীর উপাচার হিসেবে যখন আমি ব্যাক করব তখন ভক্তদের যেটা দেয়া হবে, যে লাল বস্ত্রটা হ্যাঁ, যেটা নিশ্চয়ই। দেয়া হবে, এবং ওটা তো যেটা ওটা বাস্তব। খুবই লিমিটেড থাকে, সেক্ষেত্রেও যে মায়ের যে পরিধেয় অন্যান্য বস্ত্রগুলোও থাকে সেগুলোরও মহা কাজ হয়, ফাইন্যান্সিয়ালি কাজ হয়, বিয়ের ব্লকেজ, সবেতে। সম্পর্ক মানে একদম বাধা মুক্তি যাকে বলা হয়, সেখান থেকেও কিন্তু দেয়া হয়। এবং হোলি ওয়াটার আমি কিন্তু ওখান থেকে নিয়ে আসি, এবং সেটা ধরুন পরিবার মানে ফ্যামিলিতে বাড়িতে বাস্তুর দোষ রয়েছে, ছেলে মেয়ে উগ্র মেজাজ রয়েছে, স্বামী ভদ্রলোক কথা শোনেন না, হ্যাঁ মানে নানা সমস্যায় তো সংসার ভর্তি, তো সেই সমস্ত জায়গায় হোলি ওয়াটারের প্রয়োগ কিন্তু অত্যন্ত মানে একটা ব্লেসিং এটা। তো সুতরাং ভীষণভাবে, এবং হোলি ওয়াটার আমি শুধু একটা জিনিস বলি প্রসন্দা, এই হোলি ওয়াটার এত ক্ষমতা না এখানে যে শুধুমাত্র যে মানে হিন্দুদের কাজ হয় সেরকম না, প্রচুর ভিন্ন ধর্মের মানুষও কিন্তু হোলি ওয়াটার নিয়েছেন এবং ভীষণভাবে সেক্ষেত্রে কাজগুলো কিন্তু হয়। তো সুতরাং এই জায়গাগুলো পাবেন। এবং সঙ্গে প্রসাদ, দেখুন ভোগের প্রসাদ বা যেগুলো আমি খুব রেয়ার আমি পেয়ে থাকি, কিন্তু হলেও সেগুলো তো থাকে না, থাকে না। থেকে বড় কথা বলছি আমি আসল সত্যিটা বলছি, যেই প্রসাদগুলো আপনি ওয়েস্টার্ন সাইড থেকে আনেন, মানে বেনারস বলুন একদম, বা আপনি বম্বে বলুন, বা কি বলে অন্ধ্রপ্রদেশ তিরুপতি বালাজি, সেগুলো কিন্তু দীর্ঘদিন টিকিয়ে রাখার মতন প্রসাদ। এক্স্যাক্টলি। এবং ওই প্রসাদগুলো বানানোই হয় এমন ভাবে, মানে ভোগটা দেওয়া হয় যেটা সেখান থেকে আমেরিকাতে গেলেও টাটকা থাকে। মানে সেখানে ঘিয়ের মিক্সচার থাকে। যত আপনি ইস্টার্ন সেক্টরে যাবেন, যত বাংলার ওদিকে যাবেন, তত ভিজে ওয়েদার, যার জন্য জিনিসটা নষ্ট হয়ে যায় বা পচে যায়। বেসিক্যালি ছানা অন্যান্য জিনিস মানে সেগুলো থাকে না, স্টে করে না। তো সেটার জন্য সেক্ষেত্রে শুকনো প্রসাদের ওপরেই আমার যারা আছেন আমার অনুরাগী ফলোয়ার মায়ের ভক্তরা, তো সুতরাং তাদেরকে সেই শুকনো প্রসাদই আমার এনে দিতে হয় এবং দিতে পারে আমি আনন্দিত হই। আমি সিটি ভেউনেও নিয়ে আসবো, এবং এইটাই একমাত্র এয়ারপোর্ট যেখানে নারকোল নিয়ে আসলে প্রবলেম হয় না।
এটা ছাড়া মানে নারকেল আটকায়। গুয়াহাটি এয়ারপোর্টেই একমাত্র নারকোল আর সিঁদুরটা আটকায় না। এছাড়া ধরুন আমি ত্রিপুরা আগরতলাতে মানে সিঁদুর আলতা একদম ওটা নিষিদ্ধ, নারকোল নিলে ওখানেই আটকে রেখে দেবে। অন্যান্য এয়ারপোর্টে দেয়, মুম্বাইতেও সেই জিনিসটা করে, কিন্তু গুয়াহাটি এয়ারপোর্ট মানে ওখানে একদম ওরা এখন তো আরো কড়াকড়ি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু গুয়াহাটি এয়ারপোর্টে এই জিনিসটা নিতে কোনো সমস্যা কিছু হয় না। তো শুকনো প্রসাদ অবশ্যই আপনারা পাবেন, সাথে তো বললাম হোলি ওয়াটার এবং মায়ের পরিধেয় বস্ত্র। এক্ষেত্রে কিন্তু আমার কাছ থেকে যারা কঠিন সমস্যায় ভুগছেন বা কিছু করছেন আমার দেখাতে আসেন, সেক্ষেত্রে অবশ্যই দেয়া হয়। আচ্ছা, একই সাথে এই প্রশ্ন আমরা করব যে এইটাতে কোন শ্রেণীর মানুষ উপকৃত হয়? একটি সমস্যার কথা আমি বরং বলি প্রসূনদা, সেই ক্রিয়াটি খুব করা হয় যেহেতু তার অম্বুবাচীর আগে আর প্রোগ্রামটা নেই। তো ধরুন বিয়ে হয়েছে 18 বছর, প্রথম 5 বছর স্বামী ভদ্রলোক খুব ভালোবাসতেন, চোখে হারাতেন স্ত্রীকে, তারপরে সংসারের যত এগিয়েছে ইত্যাদি প্রভৃতি, তিনিও একসময় তিতবিরক্ত হয়ে গেছেন, মানে মনটা সরে গেছে, আপনি স্বামীর মনোযোগ পাচ্ছেন না, মনে হচ্ছে তিনি মুখটা ঘুরিয়ে নিয়েছেন। একই অবস্থা স্বামী ভদ্রলোকটি, ওইটাতে আমি তারপরে আসছি, মানে সমস্যাটা একদিকের না, দুদিকেই আছে। তো মানে তিনি আমাকে বলছেন ভদ্রলোক, ম্যাডাম আই বিকেম এ মানি মেকিং মেশিন অনলি। আমার ওয়াইফ আমার থেকে শুধু বলে দেন আমার এই লাগবে এই লাগবে করে, করে তিনি কিটি পার্টি করতে চলে যাচ্ছেন। আমি অফিস থেকে ফিরে এসে আমি এক্সপেক্ট করি না যে আমার ওয়াইফ এক গ্লাস জল দেবেন, মানে আমি এখানে মহিলা বলে শুধু মহিলাদের হয়ে গলা তুলে যাবো এরকম ব্যাপারটা না, এটা মানুষের জীবনের সমস্যা। তো সুতরাং এই যে জায়গাটা সম্পর্ক যদি মানে যেটা হচ্ছে কন্টেন্ট, সম্পর্ক যদি শীতলতার দিকে এগোতে থাকে, সম্পর্কে যদি উষ্ণতা হারাতে থাকে, তাহলে মা কামাখ্যার মন্দিরের ভেতর মদনের একটি ছবি আছে, যারা যান তারা জানেন, এবং রতি কামদেবের ক্রিয়া হয় সেই উষ্ণতা বা সেই ভালোবাসা বা সেই মাধুর্য ফিরিয়ে আনবার জন্য। খুব কম সময় আছে যারা চাইছেন, এবং আকর্ষণ বৃদ্ধির জন্য, ম্যাগনেটিক আকর্ষণ। এই যে মেয়েটি, ধরুন এই মেয়েটি ফিল্ম থেকেও ডাক আসছে, গানের জগতেও আছে, তো এরা এক্ষেত্রে আকর্ষণ, মানে আপনি যে গানটা গাইছেন লোকে বাহা বাহা করবে, বা আপনার যে স্টেজে গিয়ে দাঁড়ালেন সেই ক্যারিশমাটা, অনেক উপস্থাপকও দেখবেন মানে সে এসে বলতে শুরু করলে লোকে আর অন্যদিকে তাকায় না। আমার মনে আছে প্রসূনদা, আমরা যখন ছোট ছিলাম সেই রেডিওতে বলতে খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, মানে ওই যে ব্যাপারটা মানে কাটা দিত গায়ে, আমার এখনো দিচ্ছে। তো ওই যে জায়গাটা ম্যাগনেটিজম গলাতে হয়, ম্যাগনেটিজম চেহারায় হয়, ম্যাগনেটিজম সম্পর্কে হয়, এবং এর জন্য কামাখ্যায় রতি কামদেবের ক্রিয়া খুব ভালো করে হয়। ব্যবসাপত্রের দিকে, ব্যবসাপত্র আপনি যদি ধরুন সেলসে রয়েছেন, আপনি যদি কাস্টমার টানতে না পারেন, আপনার মধ্যে সেই ম্যাগনেটিজম, হ্যাঁ, তাহলে তো সেই ব্যবসা তো কতদিন চলবে। তো সুতরাং সেলস পার্সনরা বলুন, বিশেষ করে কাউন্টার যারা থাকেন, কাউন্টার সেলসে যারা থাকেন, তিনি পুরুষ হন মহিলা হন, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর মানুষ বড় বড় কোম্পানিতে তারা কিন্তু এটা করে থাকেন। তো এবং যারা ধরুন এই সিরিয়াল বা মডেলিং বা ইত্যাদি প্রভৃতির সাথে সরাসরি যারা মিডিয়াতে যুক্ত, আমার এই সময় যারা এক্সিস্টিং যারা রয়েছেন, যারা দেখছেন, দোজ হু আর ওয়াচিং দ্য প্রোগ্রাম, তাদের মধ্যে তো ম্যাক্সিমামই ধরুন ঘরে বসে ব্যবসা, ছোট ব্যবসা, কারণ বৃহস্পতিবার দিন যেটা হয়, বৃহস্পতিবার দিন ব্যবসা বন্ধ থাকে সেকেন্ড হাফ, তারা দেখছেন। তো এই ক্ষুদ্র ব্যবসা বা মধ্য ব্যবসা, দেখুন ক্ষুদ্র ব্যবসায়ক, মধ্য ব্যবসায়ক, আজকাল প্রচুর হাউসওয়াইফ প্রসূনদা ঘরে বসে ফেসবুকের মাধ্যমে লাইভ করে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আজকের মতন এটা থাক, আমরা সামনের সোমবার 1:30টার সময় বাকি আলোচনাটা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, নমস্কার।